আচ্ছা, তো এই প্রশ্নটাকে প্রমাণ করার জন্য আমাদের যা যা কিছু জানা দরকার ছিল তা আমরা জেনে ফেলছি, আর ওগুলো আমরা দেখলাম যে ব্যাপারগুলো কতটা সত্যি। এবার আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করব। তো এটাকে প্রমাণ করার জন্য আমি প্রথমে লিখবো যে আমরা জানি এই যে z1 প্লাস z2 এর পরম মান হোল স্কয়ার ইকুয়াল টু, মানে এটার এই বাম পাশটা আমি লিখলাম একটা স্কয়ার দিলাম, z1 প্লাস z2 এর পরম মান হোল স্কয়ার ইকুয়াল টু, আসলে আমি এভাবে লিখতে পারি z1 প্লাস z2 ইনটু z1 প্লাস z2 এর অনুবন্ধী। কেন এটা লিখতে পারলাম? কারণ আমরা একটু আগে একটা সূত্র শিখছিলাম, ওই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। যেহেতু z বার ইকুয়াল টু পরম মান z হোল স্কয়ার, এই যে এই সূত্রটা আমরা একটু আগে শিখছিলাম, একটু আগে দেখছিলাম। তাইলে এখানে বলতেছে একটু বাংলায় শিখি, না হলে ওর সাথে ওর ম্যাচিংটা আমরা বুঝতে পারবো না। এখানে বলতেছে কোন একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী গুণ করলে, কোন একটা জটিল সংখ্যার সাথে ওই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাকে গুণ করলে আনসার আসে পরম মান z হোল স্কয়ার, মানে জটিল সংখ্যার পরম মান হোল স্কয়ার। তো এখানে এটা হচ্ছে এই দোনোটা মিলে, মানে z1 একটা জটিল সংখ্যা, z2 একটা জটিল সংখ্যা, ওরা যখন যোগ হবে ওরাও একটা জটিল সংখ্যা হবে, একটা জটিল সংখ্যা হবে। তাহলে এই একটা জটিল সংখ্যা আর এই একটা জটিল সংখ্যার অনুবন্ধী, জটিল সংখ্যা আর জটিল সংখ্যার অনুবন্ধীকে যদি গুণ করা হয় তাহলে ওদের গুণফল হবে ওই জটিল সংখ্যার পরম মান হোল স্কয়ার। জটিল সংখ্যার অনুবন্ধী গুণ করলে আনসার আসবে ওই জটিল সংখ্যার পরম মান হোল স্কয়ার। একটা জটিল সংখ্যাকে ওই জটিল সংখ্যার অনুবন্ধীর সাথে গুণ করলে ওদের আনসার আসবে ওই জটিল সংখ্যার পরম মান হোল স্কয়ার। ওকে, তাহলে এরপর আমি এখানে একটা ছোট্ট কাজ করতে পারি, z1 প্লাস z2 কে আমি তার জায়গায় রাখলাম। এই যে z1 প্লাস z2 দুজনকে যোগ করে তারপর এখানে তার মাথার উপরে বার দেওয়া হয়েছে, তো আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি z1 বার প্লাস z2 বার। কেন? আমরা এরকম একটা সূত্র একটু আগে প্রমাণ করে আসছি, ওইটা ছিল এরকমই ছিল, z1 প্লাস z2 বার যে কথা, z1 বার প্লাস z2 বার একই কথা, ব্যাস, তার কারণে আমরা এভাবে লিখতে পারি। এবার আমি করব কি, ওদেরকে গুণ করে দিব। তাহলে z1 যদি প্রথমে ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো z1 বার, z1 যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো z2 বার, z2 যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো z1 বার, এটা যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো z2 বার। ব্যাস, গুণ করে ফেললাম। এখানে কোনো রুলস নাই, আমরা এটা বন্টন সূত্রের মাধ্যমে ভাগ করে দিলাম এই গুণটাকে। এবার আমরা করব কি, এই যে z1 বার একটু পরিচিত লাগতেছে কিনা একটু দেখি। z1 বার এই যেটার মতো z বার মানে হচ্ছে একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দ্বারা গুণ করলে আনসার আসে ওই জটিল সংখ্যার পরম মান হোল স্কয়ার। তাহলে একটা জটিল সংখ্যা হচ্ছে z1, ওই জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে আনসার আসবে ওই জটিল সংখ্যার পরম মান হোল স্কয়ার। প্লাস এখানে আমরা একটা চেঞ্জ আনবো, এই যে z1 z2 বার ওর জায়গায় থাক, প্লাস এটাকে আমি এভাবে লিখবো z1 z2 বার তার উপর আবার মহাবার। আসলে আমি একটু এটা এইভাবে মুছে দিই, আমি আসলে ওকে ওর মতো করে লিখতে চাইছি। আবার বলি, ওকে আমি ওর মতো করে লিখতে চাইছি। তাহলে এটা ছিল কি z1 z2 বার, ওকে না লিখে আমি এখানেও লিখে দিলাম z1 z2 বার। কিন্তু এটা কি একই না, এটা একই নয়। আর ওই একই করার জন্য আমি কি করলাম, তাদের উপর আরো একটা বার তুলে দিলাম। এতে হইলো কি, এই z2 মাথার উপরে যে বার, ওই বারের উপরে আবার যদি বার পড়ে তাহলে সে হয়ে যাবে নরমাল, মানে তার উপর আর কোনো বার থাকবে না। কেন? আমরা পড়ছিলাম z2 মানে কোন একটা সংখ্যা z এর উপরে বার, তার উপরে আবার বার, এরকম হলে সে নরমাল z এ পরিণত হবে। তাইলে এখানে z2 নরমাল ছিল, তা আমি এই z2 কে এখানে প্রথমে একটা বার দিলাম, তার উপরে একটা বার দিলাম, তো দুইটা বার মানে হচ্ছে আসলে সে নরমাল। আর এই z1 এর উপর একটাই বার আছে, তো এখানে z1 এর উপর একটাই বার ছিল, ফলে এই বার যখন ওর উপরে নামবে ও z1 বার দেখাবে। অর্থাৎ আমি এই দাগটা যখন মুছে দিছিলাম তখন ও ওর সাথে মিলতে চাচ্ছিল না, আমি আসলে তখন ওর সাথে ওকে মিলাইছি, ওকে দেখে দেখে ওর মতো করে ওকে সাজাইছি। কিন্তু ওর মতো করে ওকে সাজানো তো ম্যাথমেটিক্স এর নিয়ম না, ম্যাথমেটিক্স এর নিয়ম হচ্ছে ওই উপরের লাইন থেকে আসতে হবে। তাহলে ওর মতো করে যখন আমি সাজাতে যাইলাম তখন আমি কি করলাম, এরকম অতিরিক্ত বার দিয়ে দিলাম, যার কারণে এই একটা বার বারের উপর মহাবার,
বার মহাবারে কাটা গিয়ে সোজা বার ছাড়া হয়ে গেছে, আর ওর মাথার উপরে যে বার ছিল সেটা রয়ে গেছে। প্লাস একইভাবে এইখান থেকে এখানে যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছিলাম, এইখান থেকে এখানে ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, মানে হচ্ছে z2 পরম মান হোল স্কয়ার, এভাবে লিখতে পারবো। ওকে, এবার আমি এই z1 পরম মান হোল স্কয়ার তার জায়গায় থাক, প্লাস এই যে এটার দিকে একটু খেয়াল করি। এখানে এটা একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা, বার সহ জটিল সংখ্যাই তো হবে না, অনুবন্ধী হোক যাই হোক জটিল তো। তাহলে এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, তো দুইটা জটিল সংখ্যা যদি গুণ হয় নতুন একটা জটিল সংখ্যাই হবে, তার মানে এই টোটাল গুণফলটা একটা নতুন জটিল সংখ্যা, এইটাও একটা নতুন জটিল সংখ্যা। কিন্তু একটা ব্যাপার খেয়াল করি, এটা পুরোটা যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এটা হচ্ছে ওই জটিল সংখ্যার অনুবন্ধী। কেন? কারণ ওর চেহারা দেখতে যেরকম, ওর চেহারা দেখতে সেরকম, খালি ওর মাথার উপর একটা দাগ আছে। তার মানে এটা হচ্ছে আমার জন্য একটা জটিল সংখ্যা, আর এটা হচ্ছে আমার জন্য জটিল সংখ্যার অনুবন্ধী। তো আমরা একটা সূত্র শিখছিলাম, সূত্রটা হচ্ছে যদি একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী জটিল সংখ্যার সাথে যোগ করা হয় তাহলে আমরা আনসার পাবো রিয়েল পার্ট অফ জেড, টু রিয়েল পার্ট অফ জেড। তাহলে এটা যদি জেড মানে হচ্ছে ওই একটা জটিল সংখ্যা আর কি, তাহলে এটা যদি একটা জটিল সংখ্যা হয় আর এটা যদি ওই জটিল সংখ্যার অনুবন্ধী হয়, তাহলে জটিল সংখ্যার সাথে জটিল সংখ্যার অনুবন্ধী যোগ করলে টু রিয়েল পার্ট অফ জেড। তাহলে জটিল সংখ্যার সাথে জটিল সংখ্যার অনুবন্ধী যোগ করলে টু রিয়েল পার্ট অফ, এই যে এটা হচ্ছে আমার জন্য জেড, মানে z1 z2 বা এটাই হচ্ছে আমার জন্য জেড। কেন? এখানে শুধু জেড ছিল বলে এখানে জেড বসছে, তাহলে এখানে জেড এর জায়গা যে দখল করছে এখানে সেই জেড এর জায়গা দখল করবে, প্লাস এখানে z2 পরম মান হোল স্কয়ার যেমন আছে তেমন থাক। আচ্ছা, এই প্রশ্নের এই এখন যে লাইনটা বুঝাবো সেটাই হচ্ছে সবচেয়ে কঠিন লাইন, এটাই বুঝাইতে সময় লাগে। একটু দেখি ব্যাপারটা কি। এই যে বাম পাশে তো এই z1 প্লাস z2 পরম মান হোল স্কয়ার ছিল, এটা সব লাইনে ছিল। এখন আমি এটাকে এখানে লেখার চেষ্টা করব, তো আমি এখানে ইকুয়াল চিহ্নটা এখন দিচ্ছি না, আমি এটা চেঞ্জ আনবো। চেঞ্জটা হচ্ছে z1 স্কয়ার তার জায়গায় থাকবে, প্লাস ওকেও এখন লিখতেছি না, ওকে আগে লিখে ফেলি, প্লাস z2 এর পরম মান স্কয়ার তার জায়গায় থাকবে। টু রিয়েল পার্ট অফ z1 z2 বার, এটা না লিখে আমি একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে রিয়েল পার্ট অফ z এটা নাকি ছোট হয় অথবা সমান হয় কার চেয়ে? পরম মান z এর চেয়ে। মানে রিয়েল পার্ট অফ z আসলে পরম মান z এর চেয়ে ছোট, কখনো কখনো সমান হয়। তাও আমি এই এখানে রিয়েল পার্ট অফ z না লিখে এখানে আমি লিখতে চাচ্ছি টু, তো টু জায়গায় থাকবে। রিয়েল পার্ট অফ এটা না লিখে আমি লিখতে চাচ্ছি z1 z2 বার পরম মান, এভাবে লিখতে চাচ্ছি। রিয়েল পার্ট অফ z, এই যে রিয়েল পার্ট অফ z পরম মান z এর চেয়ে ছোট, তো এখানে z ছিল কিন্তু এখানে z এর জায়গায় কি ছিল? z1 z2 বার, ওইটা আমি এখানে লিখলাম পরম মান z এর চেয়ে ছোট। এখন কথা হচ্ছে এই ইকুয়াল চিহ্ন এখানে আর বসবে না, এখানে আমি ইকুয়াল এর বদলে আমাকে দিতে হবে এই চিহ্নটা। ইকুয়াল এর জায়গায় হঠাৎ করে এই চিহ্ন আসলো কিভাবে একটু খেয়াল করি। আমরা একটু আগে বললাম রিয়েল পার্ট অফ z হচ্ছে ছোট আর পরম মান z হচ্ছে বড়। ধরলাম রিয়েল পার্ট অফ z এটার মান হচ্ছে 9 আর পরম মান z বড়, সুতরাং তার মান হচ্ছে 10। একটু ভালো করে খেয়াল করি, এই মানটা আমি এখানেও বসাই রাখি বোঝানোর সুবিধার্থে, z1 প্লাস z2 পরম মান হোল স্কয়ার। রিয়েল পার্ট অফ z এর মান হচ্ছে 9 আর z1 z2 মানে পরম মান z, যেটা পরম মান z এর মান হচ্ছে 10, মানে আমাদের রিয়েল পার্ট অফ z এর মান হচ্ছে 9, পরম মান z এর মান হচ্ছে 10। ঠিক এখানে অ্যাঙ্গেল করে আমি বসালাম। একটু নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করি, এই z1 স্কয়ার এই z1 স্কয়ার যেমন আছে তেমন আছে, এই z2 স্কয়ার এই z2 স্কয়ার যেমন আছে তেমন আছে। এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে রিয়েল পার্ট অফ z আর পরম মান z এর মধ্যে। তো রিয়েল পার্ট অফ z এর মান হচ্ছে 9, এই দুইজনের সাথে যখন 9 যোগ ছিল তখন ওদের যোগফল ওর সমান ছিল, কিন্তু এই দুইজনের সাথে যখন 9 এর চেয়ে বেশি সংখ্যা যোগ হয়ে যাবে তখন কিন্তু এই অংশটা ওর সাথে সমান থাকবে না, কারণ 9 যোগ হলে যে সমান হচ্ছিল, আমি যদি 9 এর জায়গায় 10 যোগ করে দিই তাহলে ও 1 বেশি হয়ে যাবে না, কারণ এই অংশ মিল, এই অংশ মিল, খালি এই অংশেই অসুবিধা।
তাহলে ও ওর জায়গায় আছে, ও ওর জায়গায় আছে, এই অংশে মানে আমার ধারণা অনুযায়ী যদি 9 যোগ হতো তাহলে ওরা ইকুয়াল হতো, সমান হতো। কিন্তু 9 এর জায়গায় আমি বসাই দিলাম 10, মানে এমন একটা মান বসালাম যার মান হচ্ছে 10। তাহলে ও এখন এক বেশি হয়ে যাবে না? এই জন্য আমাকে এখানে ওকে বড় চিহ্নটা দিতে হয়েছে। কেন? ও এখন বেশি হবে। কেন? যখন রিয়েল পার্ট অফ জেড ছিল তখন সে সমান হতে পারতো বাবা, কিন্তু এখন সে আর সমান হতে পারবে না, এখন সে বড় হবে। কখনো কখনো সমান হতে পারে, কারণ রিয়েল পার্ট অফ জেড সব সময় ছোট হয় না, কখনো কখনো সমান হয়। তাহলে এখানেও এই জিনিসটা সবসময় যে বড় হবে, এই জিনিসটা সবসময় ছোট হবে তা নয়, কখনো কখনো সমান হতে পারে। ব্যাস, এবার আমি এই অসমতা চিহ্ন তার জায়গায় থাক, এটাকে z1 হোল স্কয়ার প্লাস 2 তার জায়গায় থাক, এটাকে আমি এভাবে লিখতে পারি z1 এর পরম মান আর z2 এর অনুবন্ধী পরম মান, এভাবে আলাদা করে লেখা যায়। হ্যাঁ, একটা ব্যাপার কি, আমার আসলে মনে ছিল না যে এই ধরনের একটা প্রবলেম এই অঙ্কে আসতে পারে, যা কিনা আমি কিন্তু প্রমাণ করে দেখাইনি। এটা সবকিছু প্রমাণ করে দেখাইতে হবে না, এটা নিজেও প্রমাণ করতে পারি বসে বসে, গুনগুন করবো, পরমান টরমান নিবো, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা আমরা বিশ্বাস করে অঙ্কটা করে শেষ করি। আর প্লাস z2 হোল স্কয়ার এভাবে লিখতে পারি। এটাকে আবার আমি এভাবে লিখতে পারি z1 পরমান হোল স্কয়ার তার জায়গায় থাক, প্লাস 2 z1, ঠিক আছে, z1 এর কোনো সমস্যা না, z1 তার জায়গায় থাক। এই যে z2 এর পরম মান, এর যে মডুলাস, মানে z2 এর অনুবন্ধীর মডুলাস আর z2 এর মডুলাস একই কথা। এটা আবার কখন শিখলাম? ওই যে বলছিলাম z এর মডুলাস যা, z এর বারের মডুলাসও তা। এটার প্রমাণ আমরা ওই লেকচার 1A তে দেখছিলাম। তাইলে যেহেতু z এর মডুলাস যা, z এর অনুবন্ধীর মডুলাসও তা, তো এই জন্য আমরা z2 এর অনুবন্ধীর মডুলাসকে z2 এর মডুলাস লিখে দিতে পারি, প্লাস এখানে লিখতে পারি z2 এর পরম মান হোল স্কয়ার। আর এবার আমরা এই অংশটার নাম মুছি, কারণ এটা এখানে আছে। আর এই পাশে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এখানে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সূত্র অনুযায়ী z1 পরম মান প্লাস z2 এর পরম মান একসাথে হোল স্কয়ার করে দিতে পারি। তাহলে এই পাশে একটা স্কয়ার আছে, এই পাশে একটা স্কয়ার আছে, উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে আমি आंसर পাচ্ছি z1 প্লাস z2 এর পরম মান লেস দেন অর ইকুয়াল z1 এর পরম মান প্লাস z2 এর পরম মান। তো এখানে আমি কয়েকটা জায়গায় সাইড নোট দিতে ভুলে গেছি, ওগুলো আমি এখন একটু দেওয়ার চেষ্টা করছি। এই লাইনে আমরা সাইড নোট হিসেবে এটাকেই ব্যবহার করব, বলবো যেহেতু রিয়েল পার্টটা আসলে পরম মান যেটা চেয়ে ছোট। আর এই লাইনে যখন আসবে তখন আমরা একটা সাইড নোট ব্যবহার করব। এই সাইড নোটটা আমরা প্রমাণ করিনি, আমার ভুলে গেছিলাম প্রমাণ করতে। তো এটা হচ্ছে আসলে এরকম যে z1 z2 বার যে কথা, z1 এর পরমান আর z2 বার এর পরমান, এটা একই কথা। আর এই লাইনে আমরা এখানে যে এইখান থেকে এখানে আসার সময় যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে z এর পরমান যে কথা, z বার এর পরমান একই কথা। আর এখানে এসে আমরা যে সূত্র অ্যাপ্লাই সেটা লেখার দরকার নেই, কারণ a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই হয়েছে। আর এখানে আমরা বর্গমূল করে এইটার প্রমাণ শেষ করে